আসসালামু আলাইকুম। ছোটবেলায় বইতে পড়তাম, জীবনে সবাইকে এক চোখে দেখবে, সবাইকে এক চোখে দেখার চেষ্টা করবে। তো তখন ওই প্রথম লাইনটা পড়ে আমার মনে হতো এক চোখে দেখবো সবাইকে, তাহলে সৃষ্টিকর্তা আমাদেরকে দুইটা চোখ কেন দিছে? ছোট ছিলাম তো। তো কাজী হায়াৎ সাহেবের একটা কথা শুনা আমার কাছে মনে হইলো যে মানুষের বয়স বাড়লে সে যে আবার ছোটতে রূপান্তরিত হয়, তারই একটি নমুনা দেখা গেল। উনি রিভেঞ্জ আর তুফান নিয়ে কমেন্ট করলেন। রিভেঞ্জে অভিনয় করছেন দেখে রিভেঞ্জ সম্পর্কে খুব ভূয়সী প্রশংসা করলেন, আর তুফানে অভিনয় করে নাই দেখা তুফান সম্পর্কে কোনো মন্তব্য করতে চাইলেন না। কারণ তুফানের সঙ্গে অনেক হলমার্ক জড়িত। মানে মন্তব্য করলেন না, আবার এমন ভাবে মন্তব্য করলেন যে যদি কিছু বলে তাহলে সেই হল মালিকের পেটে লাথি পড়বে। অর্থাৎ তুফান তার কাছে ভালো লাগে নাই, এরকম একটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বসলেন। মন্তব্য যদি করতে নাই হয় তাহলে কিছুই বলি না। আচ্ছা, সেটা তো অন্য বিষয়, কিন্তু উনি তো সেন্সর বোর্ডের একজন সদস্য। উনি তো তুফান সিনেমাও দেখছে, রিভেঞ্জ সিনেমাও দেখছে। মন্তব্য করা তো ওনার জন্য কোনো বিশেষ এমন কোনো বিষয় ছিল না, কারণ উনি সত্যি করেই জানেন যে তুফান কি হয়েছে আর রিভেঞ্জ কি হয়েছে। কারণ তুফান আর রিভেঞ্জ উনি দেখছেন, দেখার পরে রিভেঞ্জ নিয়ে উনি খুব ভূয়সী প্রশংসা করছেন, আর তুফান নিয়ে তেমন কিছু বলবেন না, কারণ হল মালিকের এর সঙ্গে জড়িত, অনেকের পেটের সঙ্গে জড়িত। যেখানে তুফানের জন্য 15 লক্ষ টাকা এমজি দিয়ে হল বুকিং হচ্ছে, যেখানে এমন এমন সিনেমা হল নতুন করে খুলতেছে তুফানের জন্য, যেই সিনেমা হলগুলো প্রিয়তমার সময়ও খুলে নাই, রাজকুমারের সময়ও খুলে নাই, এরকম কথাবার্তা চলতেছে। যেখানে তুফান সারা বিশ্বের মানুষ তুফান তুফানের তোপে আন্দোলিত হয়েছে, সারা বিশ্বের মানুষ তুফান নিয়ে কন্টেন্ট বানাচ্ছে, মন্তব্য করছে, সেখানে তাও আবার কি একটা টিজার একটা গান দেখে, সেখানে কাজী হায়াৎ সাহেব পুরা তুফান সিনেমাটা দেখে কোনো মন্তব্য করতে চাইছেন না। আবার প্রথম আলোতে তিনি নাকি তুফান নিয়ে ভূয়সী প্রশংসা করছেন। এক মুখে দুই কথা, এক মুখে দুই রকমের কথাবার্তা তিনি বলছেন, মানে অনেকটা অসংলগ্ন কথা বলছেন। তো বয়স হয়ে গেলে যা হয় আর কি। কাজী হায়াৎ সাহেব উনি এমন একজন পরিচালক বাংলাদেশের, উনি এত ভালো একজন পরিচালক বাংলাদেশের, উনি ওনার সিনেমা দেখা নাই এরকম সিনেমা প্রেমী বাঙালি নাই। উনি যে টাইপের অ্যাকশন সিনেমা বাংলাদেশে দিয়েছেন, যে ধরনের বিপ্লবী সিনেমা বাংলাদেশে দিয়েছেন, সেই ধরনের সিনেমা এই সময় এসে কারো পক্ষে বানানো সম্ভব না। উনি একটা কথা শুধু বলছেন যে অ্যাকশন হইলেই যে সিনেমা ভালো হবে তা কিন্তু না। অ্যাকশনের একটা ধরন থাকে, একটা প্যাটার্ন থাকে। তার মানে কি, তুফানে যে 5 মিনিট 7 মিনিট 8 মিনিট করে একটা অ্যাকশন আছে, এত অ্যাকশন হইলেই যে সিনেমা ভালো হবে এটা কোনো ব্যাপার না। তো যাই হোক, কিছু মনে করি নাই, কারণ কাজী হায়াৎ সাহেব কিন্তু আমাদেরই সম্পদ। উনি একটা সময়ে বাংলাদেশের চলচ্চিত্রকে যা দিয়েছে এক জীবনে, আমার মনে হয় না আর কেউ এত কিছু দিতে পারবে। সেই কারণে কাজী হায়াতের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, কাজী হায়াত যা বলছেন বা কাজী হায়াত যা বলেন, এই বয়সে এসে সব কথা ধরা যাবে না, সব কথা গোনায় নেওয়া যাবে না। উনি ওনার সুস্বাস্থ্য কামনা করছি, ওনার দীর্ঘায়ু কামনা করছি, এবং উনি যদি এখন, যত বয়স হয়ে গেছে, উনি যদি এখন ক্যামেরার সামনে কথা যদি কম বলেন বা মানুষকে যদি কথা কম বলেন, ওনার যে সম্মান, এই যে এত বছর উনি কামাই করছে, এত বছর যেটি উনি অর্জন করছে, সেই সম্মানটুকু নিয়ে উনি পৃথিবীতে বেঁচে থাকতে পারবেন। অনেক সিনিয়র শিল্পী আছেন, এমন এমন কথা বলেন, তাদের অতীতের রেকর্ড তারা কলঙ্কিত করে ফেলেন, তাদের অতীতের সম্মান তারা প্রশ্নবিদ্ধ করে ফেলেন। তো সেই পর্যায়ে নিশ্চয়ই কাজী হায়াত যাবেন না। এক চোখে দেখা মানে এক চোখ বন্ধ করে দেখা না, এক চোখে দেখা মানে সবাইকে এক নজরে দেখা। এটা বুঝতে আমার ছোট্টবেলায় 3-4 দিন সময় লেগেছিল।
আমাকে শিক্ষকরা যখন বুঝাই দিছিল তখন বুঝতে পারছিলাম। তাই সবাইকে এক চোখে দেখুন, কাজী হায়াৎ সাহেব নতুন করে হয়তো আবার এটা রিয়েলাইজ করা, উপলব্ধি করতে হবে তাকে। যাই হোক, একটা নতুন খবর, নতুন লুক, নতুন সাকিবকে দেখলাম। এই সাকিবকে এর আগে বাংলাদেশে কেউ দেখে নাই। ফ্যাশন ডিজাইনার পিয়াল সাকিবকে এই রূপে আনলো। লিলি, তার প্রোডাক্ট লিলিকে ব্র্যান্ডিং করার জন্য সাকিব খান যেই লুকে অবতার করেছে, সাকিব খান লাভ রেডিয়ানে যেই অবতারে এসছে, এই অবতারে এইভাবে সাকিব খানকে এর আগে কোনো জায়গায় দেখা যায় নাই। তিনি র্যাম্পের মডেল হয়ে গেছেন, তিনি ফ্যাশন শো এর মডেল হয়ে গেছেন, তিনি র্যাম্পের যে ছোট্ট একটু পথ, ওই পথে মডেলদের মতো হেঁটে এসেছেন, পরেছেন বিশেষ পোশাক। এই ফ্যাশন শোয়ে, এই র্যাম্পে যারা মডেল হয়ে আসেন তাদের হাইট, তাদের ফিজিক অতুলনীয়। সাকিব খান সেই জায়গায় কোথাও কমতি নেই। সো সাকিব খান এই র্যাম্পে হাঁটতেই পারেন। সাকিব খানের ক্যারিয়ারে আরো একটি নতুন সংযোজন হলো, তিনি র্যাম্প মডেল হয়ে গেলেন। এর আগে সাকিব খান শুধু মডেল ছিলেন, এর আগে সাকিব খান সিনেমার নায়ক ছিলেন, এর আগে সাকিব খান ব্যবসায়ী ছিলেন, এর আগে সাকিব খান প্রযোজক ছিলেন। আজকে সাকিব খান, আজকে বলতে গত 7 তারিখে সাকিব খান র্যাম্পের মডেল হয়ে গেছেন। তার এই বিশেষ পোশাকে সাকিব খানকে কিন্তু দারুণ বানিয়েছে। র্যাম্পে এ যাবৎকালে যত মডেল হেঁটেছে, আমার মনে হয় না এতটা ফোকাস কেউ পেয়েছে সাকিব খানের মতো। পাবে না কেন? বাংলাদেশের মেগা স্টার সাকিব খান। সাকিব খানের এই যে র্যাম্পে হাঁটার সময় বড় বড় চুলগুলো দেখেছিলেন, এই চুলগুলো দেখে তুফানে যখন পোস্টার রিলিজ হলো তখন আমি বলেছিলাম যে ভাই এই চুলগুলা ফেক। অনেক বুদ্ধিজীবী এসে আমাকে অনেক জ্ঞান দিয়েছিলেন, তাদের জন্য এই লাইনটা আমি আরেকবার মনে করায় দিলাম, ভাই এই চুলটা কিন্তু ফেক। সেই বুদ্ধিজীবীরা আরেকবার এসে আমার একটু কমেন্ট করবেন। আমি যখন কন্টেন্টে, আমার কন্টেন্টে কোনো কথা বলি, সেই কথা নিশ্চয়ই একটু ভেবে চিন্তে বলি, কারণ এই কথাগুলো অনেকেই শুনবেন, অনেকেই এটা নিয়ে অনেক কথা বলবেন, অনেকেরই অনেক মন্তব্য থাকবে। যাই হোক, তাদের প্রতি আমার কোনো রাগ বা গুসা নাই, কিন্তু কমেন্ট করার সময় একটু মার্জিত ভাষায় কমেন্ট করবেন, কারণ ভবিষ্যতে আপনাদেরই লজ্জিত হতে হবে যে হায় হায়, আমি যে তাইলে বাইরে এই কথাটা বললাম, বলা তো ঠিক হয় নাই, আসলেই তো চুলটা তো ফেক। তো যাই হোক, ফেক হোক আর রিয়েল হোক, চুল কিন্তু অরিজিনালি লেগেছে। সাকিব খানকে বড় চুলে এতটা সুদর্শন এর আগে লেগেছে কিনা আমার জানা নাই। আপনাদের যদি জানা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। শেষ করতে চাই বৈরাক্ষীর দুটি কথা বলে। বৈরাক্ষী সিনেমাটা কিন্তু আন্ডারডগ হতে চলেছে। পীড়িতের বাজার ভালো নাই, যেন এরকম একটা গান। বৈরাক্ষী একটা আইটেম সং রিলিজ হয়েছে। এই গানটা আমার কাছে মনে হয়েছে হলে দর্শকদের একটা আলাদা উন্মাদনা সৃষ্টি করবে। এই সিনেমা হয়তো সেভাবে প্রচার পাচ্ছে না, হয়তো সেভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছে না, কিন্তু আছে না কিছু সিনেমা, স্লামডগ মিলিয়নিয়ার একটা সিনেমা ছিল, এই সিনেমাটা কিন্তু খুব বেশি পাবলিক হয় নাই, পাবলিসিটি পায় নাই, খুব বেশি প্রচার হয় নাই, কিন্তু সিনেমাটা রিলিজ হওয়ার পরে পুরো ওয়ার্ল্ড কাঁপায় দিছে। আমার কাছে মনে হয় এই বৈরাক্ষী পুরা বিশ্ব কাঁপায় দিতে না পারলেও বাংলাদেশ কাঁপায় দিবে। মনে হচ্ছে কেন জানি একটা হাইপ পাইতেছি, একটা ভাইব পাইতেছি, কোথায় জানি মনে হইতেছে এই সিনেমায় কিছু একটা আছে। পীড়িতের বাজার ভালো নাই, এই গানটার যে মেকিং, এই ধরনের প্রচারণা, এই ধরনের মেকিং, গানের এই ধরনের মেকিং দিয়ে এখনো পর্যন্ত বাংলাদেশের কোন সিনেমা এরকম গান রিলিজ করছে কিনা আমার জানা নাই, আমার মনে হয় নাই, করা নাই। যদি আপনাদের জানা থাকে দর্শক, একটু কমেন্ট করে জানাবেন। আমি গানের লিঙ্কটা আমার
ডেসক্রিপশন বক্সে দিয়ে যাব, কারণ এই গানটা খুব বেশি পাবলিসিটিও পায় নাই, বাট গানটা আমি যতবারই শুনেছি আমার কাছে মনে হয়েছে আর একবার শুনি। এই গানে আলিশাকে লঞ্চ করা হয়েছে, কিন্তু সে তো এমআর নাইডও অ্যাক্টিং করছে, সে আরো কয়েকটা সিনেমায় অ্যাক্টিং করছে, তো লেখা হয়েছে আলিশাকে এই গানে লঞ্চ করা হয়েছে, ইন্ট্রোডিউস করা হচ্ছে। বেসিক্যালি সম্ভবত এই সিনেমাটা যখন শুট হয় তখন বোধহয় আলিশাকে তারাই প্রথম কাস্ট করে, আই এম নট শিওর, বাট এই আইটেম সংটা দেখার মতো হয়েছে। সিনেমার মূল চরিত্রে দীপ আর চিত্রনায়িকা ববি, সম্ভবত একটা বিমান ছিনতাইয়ের ঘটনা। বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের সিনেমার ইতিহাসে বিমান ছিনতাইয়ের ঘটনা হয়েছে কিনা, বা বিমান ছিনতাইয়ের ঘটনা নিয়ে কোনো সিনেমা হয়েছে কিনা আমি জানি না, আমার দেখা নাই। আপনাদের দেখা থাকলে কমেন্ট করে জানাবেন। এ কারণেই বলছি যে এই সিনেমাটা একটা বিশেষ কিছু, একটা বিশেষ জায়গায় যাওয়ার চেষ্টা করছে, বা চেষ্টা আছে, বা যেতে পারে। আন্ডারডগ হিসেবে এই সিনেমাটা একটা জায়গা করে নিয়েছে। আমার কথা ঈদের পরে মিলিয়ে দিবেন, এই সিনেমাটা অনেক দর্শকের ভালো লাগবে। দর্শক, আপনাদের কমেন্ট শুনতে চাই, ময়ূরাক্ষীর এই গানটা আপনাদের কেমন লেগেছে আপনাদের কাছে শুনতে চাই। কাজী হায়াতের এই কথাবার্তাগুলা আপনারা কিভাবে নিচ্ছেন আপনাদের কাছে শুনতে চাই। শাকিব খানের এই অবতার, শাকিব খানের এই নতুন লুক আপনাদের কাছে কেমন লেগেছে।